পড়াটা যেমন ইন্টারেস্টিং, আবার এটা যদি তুমি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে চাও সেক্ষেত্রেও তোমার কাছে মনে হবে যে এটা ব্যবহার করতে খুব ভালো লাগছে। আমরা ব্যবহার করি অলরেডি, আমরা এই দৈনন্দিন জীবনে এই শব্দগুলো ব্যবহার করি। তো প্রথমেই আমরা পড়তে যাই। আমার নাম মনির আক্তার এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি বাংলায়। শিক্ষকতার সাথে 3 বছর মতো যুক্ত আছি। আর যারা আমাকে চেনো অলরেডি তারা হয়তো জানোই আমি কে, আর যারা জানো না তারা আজকে জেনে নিলে। আচ্ছা, একটু দেখি কে কে কমেন্ট করছো। কি হয়েছে ম্যাম? আচ্ছা, টেকনিক্যাল সমস্যা হয়েছে। আজকের জনগণ একটু বেশি আছে ম্যাডাম। আচ্ছা, জনগণ বেশি থাকলেই তো ভালো। ওয়ালাইকুম সালাম আরবি জান্নাত। অল ক্লিয়ার ম্যাম। ঠিক আছে, স্টার্ট করছি। ওকে, স্টার্ট করছি। এত মেসেজ দিয়েছে, সবার মেসেজ পড়া আমার জন্য একটু মানে কি বলে সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে আমি চেষ্টা করব সবারটা পড়ার। আগে আমরা শুরু করি। প্রথমেই পড়বো আমরা সমার্থক শব্দ। সমার্থক বিষয়টাতেই তোমরা মানে এই শব্দটার মধ্যেই সমযোগ অর্থ, সমযোগ অর্থ দেখা যাচ্ছে। সম আর অর্থ, এখানে মর মধ্যে একটা অ আছে, তাই না? ময়ের মধ্যে এই যখন বলি তাহলে ময়ের সাথে একটা অসুপ্ত অবস্থায় থাকে, তাই তো? এই অ আর এই অ মিলে হয়ে যায় এখানে যে সুপ্ত অ, এই সুপ্ত অ আর এই অটা মিলে হয়ে যায় স্বরে আ। ঠিক আছে, এই অ আর এই অটা মিলে হয়ে গিয়েছে স্বরে আ। তাহলে সম্য যোগ এখানে আ, তার মানে কি স মা, আর এখানে থ, সমার্থ। ঠিক আছে, আর এটা হচ্ছে ক, সমার্থক। এটাকে এই ক দিয়ে বসিয়ে এটাকে বিশেষ্য করেছে। কি করেছে? বিশেষ্য। বিশেষ্য তো বুঝো, যে কোনো নাম। এইটুকু কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, সমার্থক শব্দ কি? সমার্থক শব্দ তাহলে কি? সমার্থক শব্দ বলতে বোঝায় সমান অর্থ। কি? সমান অর্থ। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখালাম। সমযোগ অর্থ তার মানে সম মানে কি? সমান। সমান অর্থকে বোঝায়। সমার্থক শব্দ বা প্রতিশব্দ আমরা খুব ব্যবহার করি, বিশেষ করে এখনকার জেনারেশনে খুব ব্যবহার করি। ইংরেজির ক্ষেত্রে ব্যবহার করি সিনোনিম, তাই না? সিনোনিম যেটা ব্যবহার করি, যে এই আমি যদি হ্যাপি থাকি, হ্যাপির সিনোনিম কি? জয়। অনেক সিনোনিম থাকতে পারে। বা আমি কান্না করছি, এটার সিনোনিম কি হতে পারে? কষ্ট, ক্ষোভ। অনেক সিনোনিম হতে পারে। সেরকম এই যে সিনোনিম থাকে, একটা শব্দকে ব্যাখ্যা করার জন্য অনেকগুলো শব্দ থাকে, এগুলোকে বলা হয় সমার্থক। এগুলোকে বলা হয় সমার্থক। ওকে, আজকে বোর্ডটা প্রবলেম করছে। এই যে শব্দ অন্য কোনো শব্দের একই অর্থ বা প্রায় সমান অর্থ, একই অর্থ হতে পারে বা প্রায় সমান অর্থ হতে পারে, প্রকাশ করে, তাকে বলা হয় সমার্থক শব্দ। যেমন আমি হ্যাপি মানে খুশি বোঝাতে হ্যাপি ইউজ করি, আবার খুশি বোঝাতে জয়টাকেও বোঝাই না, জে ও ওয়াই, জয়, সেটাকেও আমরা খুশি বলি, তাই তো? তাহলে একই বিষয় বোঝানোর জন্য দুটো শব্দই ব্যবহার করেছি, তাহলে দুটারই সমান অর্থ, তাহলে এটা সমার্থক শব্দ। বোঝা গেল? আচ্ছা, তারপরে বলেছে সমার্থক শব্দের একটিকে অন্যটির প্রতিশব্দ বলা হয়। প্রতিশব্দ মানেই সিনোনিম। সিনোনিমকে বাংলা বললে সেটাকে প্রতিশব্দ বলি। দেখো এরকম কিছু একটা আছে, যেমন অশ্রু মানে
চোখ থেকে যে পানিটা পড়ে তাকে আমরা অশ্রু বলি, তাই না? সেটাকেই আমি আবার চোখের জল বলতে পারি, নেত্র বাড়ি বলতে পারি। নেত্র হচ্ছে চোখ, নেত্র অর্থ হচ্ছে চোখ, আর বাড়ি অর্থ হচ্ছে পানি, তাই না? বৃষ্টি পড়লে কি বলি? বাড়িপাত বলি। বৃষ্টিপাতকে আবার বাড়িপাতও বলা যায়, মানে বৃষ্টি মানেও পানি, বাড়ি মানেও পানি, তাই না? ধারাপাত, ধারা মানে উপর থেকে নিচে পড়ছে, উপর থেকে ঝর্ণা কি করে? নিচে পড়ে না? চোখের পানিও নিচে পড়ে, সেজন্য বলেছে ধারাপাত। বর্ষণ, চোখ থেকে কি বৃষ্টির মতো পানি পড়ছে। দেখো একটা জিনিসই বোঝাচ্ছে, সেটা হচ্ছে অশ্রু। এখন এই অশ্রুটাকে আমি ভিন্ন ভিন্ন শব্দে বোঝাচ্ছি, এটাকেই বলে সমার্থক শব্দ। এটুকু পর্যন্ত বুঝেছো? আমি একটু কমেন্ট নিচ্ছি। হ্যাঁ বুঝেছি হাবিবা, ইয়েস ম্যাম। জনগণ কম, তাই নাকি? ক্লিয়ার, সামিয়া, হাবিবা ক্লিয়ার, তাশরিফা ক্লিয়ার, লিহা ক্লিয়ার, রুবাইয়া ক্লিয়ার, ঈশাদ ম্যাম। কত পরিচ্ছেদ? পরিচ্ছেদ তোমাদের বইয়ে দেখো, সব প্রতিশব্দ বা সমার্থক শব্দ একটা চ্যাপ্টার আছে। জি ক্লিয়ার। ওয়ালাইকুম সালাম আহমিদা, আবুল। আচ্ছা, অনর্থক কেউ মেসেজ দিও না, আমার সবাই, আমি চাই সবারটা আমি পড়বো। তুবা ইয়েস ম্যাম ক্লিয়ার। অনর্থক কেউ মেসেজ দিও না, আমি যখন জিজ্ঞেস করব তোমরা কেউ বুঝেছো কিনা তখন আমাকে মেসেজ দিবে, নো প্রবলেম। 41, 41 কি অনুচ্ছেদের নাম? আচ্ছা, অনর্থক কেউ মেসেজ দিবে না। জি ম্যাম ক্লিয়ার। যখন জিজ্ঞাসা করব তখন আনসার দিবে। আর যদি কারো সমস্যা থাকে কোন জায়গায়, হ্যাঁ পরিচ্ছেদ 41, 114 নাম্বার পেজ। বাহ, ভেরি গুড রুবাইয়া। 41 পরিচ্ছেদ। তুবা ম্যাম, আজ এত স্টুডেন্ট কম কম আছে। শোনো, স্টুডেন্ট কম থাকুক আর বেশি থাকুক সেটা তো সমস্যা না। কাজী জারিফ, পানি পানি সব, ও সব পারো, খুব সহজ। আমি তো বললাম আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং, আমরা জাস্ট একটু রিভিশন ক্লাস, তো রিভিশন দিয়ে দিব। আচ্ছা ক্লিয়ার, ভালো আছি, হ্যাঁ ভালো আছে আতিফ। পরিচ্ছেদ 41 নম্বর, হ্যাঁ 41 নম্বর পরিচ্ছেদ ক্লিয়ার। সবারটাই আমি পড়েছি ম্যাম। আমি কৃপা, কৃপা কিন্তু লাস্ট এফ এ লেগেছে, তাহলে তো কৃপা হয়ে যাবে। আচ্ছা, চেষ্টা করছি আমি সবার কমেন্ট পড়ার জন্য। এইটুক পর্যন্ত সবাই পড়েছো, কেউ অহেতুক কমেন্ট করবে না। যখন আমি জিজ্ঞেস করবো যে বুঝেছো কিনা, ক্লিয়ার কিনা, আনসার করবে। আর যার কোনো সমস্যা থাকবে, সে কোন জায়গায় সমস্যা সেই টপিকটা লিখে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি সেই টপিকটা আবার পুনরায় বুঝাবো। আচ্ছা দেখো, বইয়ে কতগুলো দেয়া আছে, যেমন অকস্মাৎ, অকস্মাৎ মানে হঠাৎ। আচ্ছা, তার আগে একটু আমি বলে নেই যে আমরা সমার্থক শব্দ কেন পড়বো। সমার্থক শব্দ কেন পড়বো? আমি যদি জানি যে অশ্রু মানে চোখের পানি, তাহলে আমি অশ্রু বললেই পারি, চোখের পানি বললেই পারি। আমার আবার ধারাপাত, বৃষ্টি, বর্ষণ বা নেত্রবাড়ি এগুলো বলার প্রয়োজন কি? প্রশ্ন হতে পারে না যে আমি তাহলে সমার্থক শব্দ ব্যবহার করব কেন? তাশরিফা ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। শুরুতে যা পড়াইছিলেন ওটা লাস্ট আরেকবার একটু বলিয়েন। আচ্ছা বলবো। হ্যাঁ, প্রশ্ন হতে পারে না, তাহলে আমি কেন সমার্থক শব্দ ব্যবহার করব? সমার্থক শব্দ ব্যবহার করার কারণ কি? আচ্ছা, এটার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে তোমার শব্দ ভান্ডার সমৃদ্ধ করা। শব্দ ভান্ডার সমৃদ্ধ হলে, তুমি ধরো কোনো একটা কবিতা লিখতে গেলে, কবিতার সাথে লিখতে চাচ্ছ রাত, হ্যাঁ লিখতে চাচ্ছ যে রাতে ঘুম আসছে না রাতে, এখন রাতটা তোমার আগের লাইনের সাথে মিলছে না, হ্যাঁ তখন কি বলবে? রাত না বলে বিবাহ, বিবাহ বরি বললে তোমার সাথে ওই মানে কবিতার লাইনটা মিলে গেল। তাহলে এই শব্দটার অর্থও ঠিক থাকলো, তুমি রাতকে বোঝাচ্ছ, রাতটাও ঠিক থাকলো, আবার বিভাবরী আর জাগরণ, বিভাবরীর সাথে আগের লাইনটা মানে রি রি মেলানো লাগতো, তুমি রি রি মিলাতে পারলে,
ঠিক আছে? তোমার অন্তমিল মেলাতে পারলে, অর্থটাও ঠিক রাখতে পারলে, এই গেল কবিতার অংশ। দ্বিতীয়ত, তুমি যদি অর্থগুলো জানো, ধরো তোমাকে কেউ বললো বা তোমাকে কেউ বললো যে তোমার নেত্র বাড়িটা দেখে আমার খুব মায়া হলো। এখন তুমি নেত্র বাড়ির অর্থই জানো না, তুমি ভাবলা আমাকে কি বকা দিল, আমাকে কি কোনো খারাপ কথা বললো, জানোই না অর্থ, তাহলে তুমি বুঝবে কিভাবে যে তোমাকে প্রশংসা করে বা তোমার চোখের পানি দেখে তার মায়া লেগেছে, সে তোমাকে মায়া করে বলেছে, এই কথাটা তুমি কিভাবে বুঝবে যদি তুমি এই সমার্থক শব্দগুলোই না জানো? আচ্ছা, আমি সাজেস্ট করব সমার্থক শব্দগুলো সবার অ্যাটলিস্ট 4-5টা করে জানা উচিত। প্রত্যেকটা বইয়ে যা আছে প্রত্যেকটাই 4-5টা করে সবারই জানা উচিত। এগুলা কাজে লাগবে এবং এই জ্ঞান কখনো তোমাদের মিস হবে না। এই জ্ঞান যে আমরা অহেতুক জ্ঞান লাভ করছি তা না, এই জ্ঞানটা কাজে লাগে। সামনে এসএসসি আছে, তাতে তো লাগবেই, এসএসসির পরে এইচএসসি তখনও লাগবে, তারপরে আছে অ্যাডমিশন তখনও লাগবে, তারপরে আছে চাকরির পরীক্ষা, সরকারি চাকরির জন্য পরীক্ষা দিবে বা যে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবে তখনও লাগবে। তাহলে এখন যদি একটু কষ্ট করে এগুলো যদি আত্মস্থ করতে পারো, আমার মনে হয় তোমাদের জন্যই সুবিধা। আচ্ছা দেখো, যেমন অকস্মাৎ, অকস্মাৎ না বলে যদি আমি আচমকা বলি, কোনো সমস্যা আছে? অর্থ কিন্তু একই। হঠাৎ, হঠাৎ যেটা হুট করে হয়ে যায় সেটাকেই তো হঠাৎ বলে। তারপর সহসা, অতর্কিত, দৈবাৎ, সবগুলো অর্থই হচ্ছে অকস্মাৎ মানে হঠাৎ। তারপরে দেখো অকাল, অকাল, কাল মানেই সময়, তাহলে অসময় বলি, অবেলা বলি, দুর্দিন বলি। দুর্দিন কেন বলছি, মানে হয় না অনেক সময় বলে যে কারো কোনো খারাপ সময় যাচ্ছে, হয়তো কোনো বিজনেসে ইনভেস্ট করেছিল, সেটা হয়তো লস হয়েছে, তখন সেটা কি বলবো, আমার দুর্দিন চলছে। এটা না বলে তুমি বলতে পারো আমার অকাল চলছে। তারপরে ধরো অভয় সময়, হ্যাঁ, মানে যেই সময়টায় তুমি ভয় পাচ্ছ না, খারাপ সময় কিন্তু তুমি ভয় পাচ্ছ না। কুক্ষণ, দুঃসময়, সবগুলোর অর্থই হচ্ছে অকাল। তারপর দেখো অক্ষয়, অক্ষয় মানে চিরন্তন, যেটা ক্ষয় নেই। অক্ষয় মানে ক্ষয়, যেটা ক্ষয় হয় না। তাহলে অক্ষয়ের আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা অর্থ হচ্ছে চিরন্তন। চিরন্তন থাকলেই তো সেটা আর ক্ষয় হয় না, তাই না? তারপরে হচ্ছে ক্ষয়হীন, অশেষ, অনন্ত। অশেষ মানে শেষ নেই, শেষ নেই মানে ক্ষয় নেই। অনন্ত, অনন্ত মানে চলতেই আছে চলতেই আছে, অনন্ত মানেও ক্ষয় নেই। অনিঃশেষ, অনিঃশেষ মানেও শেষ নেই, তার মানে ক্ষয় নেই। তার মানে এই প্রত্যেকটা অর্থই আমার অক্ষয়ের দিকে ধাবিত করছে, তাই না? প্রত্যেকটা অক্ষয়ের মধ্যে অক্ষয় ব্যাপারটা আছে। তারপরে আছে অতিথি, মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম্ব। এখন যদি আমি বলি আমার বাসায় কুটুম্ব এসেছে, এখন তোমরা সেই অর্থটা জানো না, তাহলে আমি কিভাবে তোমাদেরকে বোঝাবো যে, বা তোমরা কিভাবে বুঝবে যে কি বললো এটা, এটা কি চাইনিজ বললো নাকি রাশিয়ান ভাষা, বুঝতেই পারছি না। কিন্তু কুটুম্ব মানে যদি গেস্ট বোঝো যে আমার বাসায় অতিথি এসেছে, তাকে আমি কুটুম্ব, তখন তুমি নিজেও হয়তো, তোমাকেই হয়তো বলছি, তখন তুমি নিজেও অনার্ড ফিল করবে, ও আমাকে এত সম্মান করে বললো। গেস্ট আসলে অনেকে বিরক্ত হয়, এখন যদি আমি কুটুম্ব আসছে বলি এই আমার বাসায় কুটুম্ব এসেছে, আমি বলে খুশি হয়ে গেলাম, তুমি বিরক্ত না হয়ে যে খুশি হলে, এই জিনিসটা প্রকাশ পেলো এই শব্দটা দিয়ে। সুতরাং সমার্থক শব্দ অবশ্যই প্রয়োজন এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অদ্ভুত, অদ্ভুতের জায়গায় আমি উদ্ভট বলতে পারি, উদ্ভট শব্দটা ইউজ করি, আজব শব্দটা প্রায় ইউজ করি, কিন্তু আমি জানি না আজবকে জায়গায় অদ্ভুত বলতে পারবো, তাই না? আজকে থেকে জানলাম, আজগুবিও ব্যবহার করে, তাজ্জব, কেউ যদি কোনো অনাকাঙ্ক্ষিত কাজ করে, তখন আমি বলি তাজ্জব হয়ে গেলাম তোমার কাছ থেকে, তুমি কিভাবে এই কাজটা করলে। ব্যবহার করি না এ ধরনের অনেক শব্দে, অনেক বাক্যে ব্যবহার করি। অভিনব, অভিনব মানে নতুন কোনো কাজ করেছে, যেটা দেখে আমি হয়তো সারপ্রাইজড হয়ে গিয়ে বললাম ও অভিনব কাজ বাবা। তারপরে অস্বাভাবিক, অস্বাভাবিক মানে এটাকে হয় না প্রশংসা করতে গিয়ে একটু বেশি প্রশংসা করে ফেললাম, ও তুমি এই কাজটা করলে, কিভাবে পারলে, অস্বাভাবিক লাগছে।
একই অর্থ, সবগুলোর অর্থই হচ্ছে অদ্ভুত। তারপর অনেককে আমি বেশি বলতে পারি, বহু বলতে পারি, প্রচুর বলতে পারি, প্রভূত বলতে পারি, পর্যাপ্ত বলতে পারি। কয়েকটা আছে যেগুলো হচ্ছে আমি বলি তোমাদেরকে একটু শর্টকাট টেকনিকটা বলি, যেগুলো তোমরা ব্যবহার করো। যেমন অনেককে যে বেশি বলা হয়, বহু বলা হয়, প্রচুর বলা হয়, এটা জানো। পর্যাপ্ত বলা হয়, অধিক বলা হয়, অত্যন্ত বলা হয়, এটাও তোমরা জানো। জানো না কি প্রভূত? প্রভূত শব্দটা জানো না। এই যে প্রভূত, প্রভূত শব্দটা জানো না, কি ব্যাপার? হ্যাঁ, এই প্রভূত শব্দটা জানো না, কিংবা হয়তো এই দেদার শব্দটা জানো না। অনেককে যে দেদার বলে আর প্রভূত বলে এই কথাটা জানতে না। বাকিগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো তোমরা অলরেডি জানো। মুখস্থ করবে কি এই প্রভূত এবং দেদার। তারপরে যে অন্ধকারকে বলি আধার, আধার কিন্তু আমাদের জানা শব্দ। জানি না কি এই তিমির আর তমসা, এই দুইটা শব্দ নতুন, এই দুইটা শব্দ একটু মাথায় রাখার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে দেখো অবকাশ, অবকাশকে বলি সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ। প্রত্যেকটা শব্দই কিন্তু আমরা ব্যবহার করি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি। তারপরে আছে অভাব, অনটন, দারিদ্র, দৈন্য, দীনতা, দুরবস্থা, গরিব, অসচ্ছলতা, অপ্রাচুর্য। একদম যে মুখস্থ মানে করে এভাবে এভাবে করে অনেকে মুখস্থ করে না, ওভাবে যে করতে হবে তা কিন্তু না। জাস্ট পড়ে গেলে, পড়ার সাথে তুমি মনে মনে ভাবলে যে এইটা যদি আমি ব্যবহার করি কিভাবে ব্যবহার করব। জাস্ট তুমি যদি ওইটা চিন্তা করে ব্যবহার করো, যেমন আমি যদি বলি অভাব, তার ঘরে অনেক অভাব, আবার তার ঘরে অনেক অনটন, অমুকের বাসায় খুব দারিদ্রতা চলছে বা দারিদ্র অবস্থায় আছে। এভাবে যদি বাক্য রচনা করে করে পড়ো না, বারবার মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করার প্রয়োজন নেই, তোমার এমনি মনে থাকবে। আমি কি বোঝাতে পারলাম? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? একটু আমাকে কমেন্টে জানাও। সামির, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ বানান হয়নি, ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং তো বটেই। অল ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। তাশরিফা নামেম ক্লিয়ার, সামিয়া ক্লিয়ার, ইশরাত জাহান আনিকা ক্লিয়ার, ওকে ক্লিয়ার। আরবি জান্নাত, ইমা মেম, অল দেখা যায় না, অল দেখা যায় না, আমি তো দেখতে পাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ না সবাই? তোমাদের একটা সমস্যা হচ্ছে আমি ফন্ট বড় দিলে অনেকের সমস্যা, ছোট দিলেও অনেকের সমস্যা। ইয়েস ম্যাম, ইয়া ম্যাম কি তাবাসসুম তুবা বুঝতে পারছে না, তোমার কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আব্দুল্লাহ ক্লিয়ার, ওকে ওকে, জি ক্লিয়ার, জি দেখা যায়, সবাই দেখতে পাচ্ছে, একজন বলছে দেখতে পাচ্ছি না। সামির ক্লিয়ার, নট ক্লিয়ার। তাবাসসুম তুবা ক্লিয়ার ম্যাম, তুবা আনাইসা ম্যাম স্ক্রিন বেশি জুম। এই যে দেখেছো, একজন বলে দেখতে পাই না, ছোট করলে বলে দেখতে পাই না, বড় করলেও বলে দেখতে পাই না। আমি কোথায় যাব বলো? তোমরা আগে ফেস করো সবাই মিলে। ম্যাম কেমন আছেন? রাহিম, হ্যাঁ রাফিম, ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? ক্লিয়ার, আচ্ছা না ম্যাম পানি ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা ম্যাডাম স্কিনটা বড় হয়ে গেছে, সবগুলো বোঝা যায় না, কোনটা বোঝা যায় না আমাকে একটু বলো তো, আমি বরং যেগুলো মুছে দিচ্ছি তাহলে মনে হয় বোঝা যাবে। লাভিবা ম্যাম বেশি জুম হয়ে গেছে, বেশি জুম হয়ে গিয়েছে। আমি আজকে এমনিতেই ফন্টটা বেশি দিয়েছি। আমার নাম মনিরা, হ্যাঁ আমি এটা মুছে দিচ্ছি তাহলে হয়তো দেখতে পাবে। এবার দেখতে পাও কিনা দেখো তো, আমার ধারণা এবার ঠিক হয়ে গিয়েছে। হ্যাঁ ঠিক আছে, একজন বলে ঠিক আছে, ফার্স্ট লেটার গুলো দেখা যাচ্ছে না। ফার্স্ট লেটার গুলো আমি বলে দিচ্ছি, প্রথমটা অকস্মাৎ, পরেরটা অকাল, পরেরটা অক্ষয়,
তারপরে এখানে আছে অতিথি, এখানে আছে অতিথি, অতিথির এখানে নিমন্ত্রিত। তারপরে হচ্ছে অদ্ভুত, অদ্ভুত, অনেক, আধার, অবকাশ, অভাব, অলস, অশ্ব। বলে দিয়েছি, ঠিক আছে। এটুকু কি সবার লেখা হয়েছে? এটা বইয়েই আছে, লেখার দরকার নেই, বইয়েই আছে। আমি শুধু ব্যাখ্যা করলাম যে কিভাবে পড়তে হবে, কেন পড়তে হবে, এটুকু ব্যাখ্যা করেছি। আচ্ছা, তারপরে দেখো আকাশকে আমরা গগন বলি। দেখো আসমান আমরা জানি, আকাশকে যে আসমান বলে এটা কিন্তু অনেকেই ব্যবহার করে, যে আসমানে অনেক মেঘ। জানি না কোনগুলো গগন বলে সেটা জানি না। আসমানকে খ বলে, সরি, আসমানকে খ বলে, অম্বর বলে, বোম বলে। বোম মানে সে যেটা হচ্ছে যে বাজি, যে ওটা না, এই ওই বোম আর এই বোম কিন্তু আলাদা, ঠিক আছে। এটা কিন্তু বাজির বোম না, বানানেও আলাদা আছে। ওটা বোম হচ্ছে এটা বোম, বোমও না, বোমা। আর এটা হচ্ছে বোম, ঠিক আছে। বোম মানে আকাশ। নভ, নভটা জানার কথা, নভমণ্ডল আমরা অনেক সময় বলি, বিশেষ করে যারা ভূগোল বা বিজ্ঞানের মধ্যে থাকার কথা, নভমণ্ডল। অন্তরিক্ষ, অন্তরিক্ষ, দুলোক, আর হচ্ছে নীলিমা, প্রত্যেকটাই হচ্ছে আকাশকে বোঝাচ্ছে। তারপর দেখো ও আগুন, এইখানে কি সবাই দেখতে পাচ্ছ? আকাশ, প্রথমটা আকাশ, পরেরটা আগুন, তারপরেরটা আনন্দ, তারপরে ইচ্ছা, তারপরে হচ্ছে ইচ্ছাই সবটাই, তারপরে ইপসা। আগুন দেখো, অগ্নি, আগুনকে অগ্নি বলে সেটা আমি জানি, বা তোমরাও হয়তো ব্যবহার করো, যে অগ্নিকুণ্ড বা অগ্নি নির্বাপক, এ ধরনের শব্দগুলোর সাথে তোমরা পরিচিত। জানো না কোনটা? আগুনকে অনল বলে, বন্যি বলে, পাবক বলে, হুতাশন বলে। যেগুলো জানো না সেগুলো বারবার পড়বে এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করবে। যত তোমরা ব্যবহার করবে আমার ধারণা তত তোমাদের আত্মস্থ করতে সুবিধা হবে। ইংরেজির মতো যে কোনো ভাষাই শিখতে গেলে সেটা ব্যবহার করতে হয়। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্র্যাকটিস এবং ব্যবহার করুন, মানে ব্যবহার করাটাই তো প্র্যাকটিস, সেটা আমরা খুব কম করি। যার কারণে আমরা যে কোনো ভাষা বা যে কোনো বিষয় শিখতে আমাদের সমস্যা হয়। আচ্ছা, তারপর আছে আনন্দ। আনন্দকে বলতে পারে খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস। ইচ্ছাকে বলতে পারি আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, স্বাদ, অভিরুচি, প্রবৃত্তি, মনোরথ, ইপ্সা, অভিজ্ঞা, অভিক্ষা, বাসনা, কামনা, বাঞ্ছা। বাঞ্ছা শব্দটাও অনেকের কাছে পরিচিত হতে পারে, যে আমার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে না, অনেকেই বলে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো। ফার্স্ট লেটার গুলো দেখা যাচ্ছে না, আমি বলে দিয়েছি, আকাশ, আগুন, আনন্দ, ইচ্ছা, ইপসা। ম্যাম লেফট সাইডটা একটু দেখা যায় না, কেন যে দেখা যাচ্ছে না বুঝতে পারছি না। আমি বলে দিচ্ছি, লেফট সাইডটা দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি সেগুলো। আকাশ, আগুন, আনন্দ, ইচ্ছা, ইপসা। ম্যাম আমার নাম মনির আক্তার। ক্লিয়ার, সমস্যা নেই। রাফিম ম্যাম আপনি তো পুরাই পানি পানি করে দিচ্ছেন। ঠিক আছে, যত বুঝবে ততই পানি পানি হবে, আর পানি পানি হলে সেটা দিয়ে শরবত বানাতে সুবিধা হবে। ম্যাম ক্লিয়ার তো? এটা অ্যাটেম বোম। বোম, এটা তোমার অ্যাটেম পৃথিবী হয়ে গেল। বানান, বানানে বানানের সমস্যা, বুঝতে পেরেছো? আচ্ছা, ক্লিয়ার, ক্লিয়ার, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তাহলে আমি কয়েকটা এমসিকিউ দিব। হ্যাঁ এমসিকিউ দিচ্ছি, এমসিকিউ দিব, তোমরা সবাই কমেন্ট করবে। যে দেখি কে আগে। আপনি, আমার তো শরবত বানানো খাওয়া শেষ, এই জন্য তোমাদেরকে পানি করে দিচ্ছি, তোমরা বানিয়ে বানিয়ে খাবে, ঠিক আছে? আচ্ছা, আকাশের প্রতিশব্দ কোনটি? প্রথমটা দেখা যাচ্ছে সবাই? আকাশের প্রতিশব্দ কোনটি? সামির মা, আচ্ছা ঠিক আছে সামির, ওকে।
আকাশের প্রতিশব্দ কি? ক্লিয়ার ম্যাম, আচ্ছা। হাবিবা না, ক্লিয়ার। অমসা ডি, বুঝতে পেরেছি না। আকাশের প্রতিশব্দ তমসা না, তমসা না। হাবিবা বলছেন নীলিমা, না অনল না। আফিফ অনল না। খ নীলিমা না, ক না, খ। আচ্ছা বাকিরা? রুবাইয়া বি, হ্যাঁ। আকাশের প্রতিশব্দ মাত্রই পড়েছি, নীলিমা। দ্বিতীয়ত হচ্ছে অতিথির সমার্থক শব্দ কোনটি? আগন্তুক, নিমন্ত্রিত, কুটুম্ব, উপরের সবগুলো। 2C না, ভুল। খ না, ভুল। আফিফ 3 ভুল। উপরের সবগুলো কে বললো এটা? আশরাফ আলী, ইয়েস, আশরাফ আলী ইজ দ্য রাইট। হ্যাঁ, উপরের সবগুলো, তাহলে খ নাম্বার হবে উপরের সবগুলো। ওকে, না 2 হবে না, উপরের সবগুলো হবে। 3 নাম্বার, অলস এর একটি সমার্থক শব্দ কোনটি? শ্রমবিমুখ, চিরন্তন, অতিরিক্ত, মনোরম। কোনটা অলসের সমার্থক শব্দ কোনটি? আচ্ছা, একটু নাম্বার বলবে, কোনটার ঘ বলছো কোনটার ক বলছো বুঝতে পারছি না, একটু নাম্বার বলবে। 3A, ওকে। কে বললো এটা? আফিফ, আফিফ ইজ দ্য রাইট। হ্যাঁ, তার মানে অলস মানে শ্রমবিমুখ। সবাই এত এত মেসেজ দিয়েছে। মুসা, হ্যাঁ ঠিক আছে মুসা। রাকিব 3 ক, ঠিক আছে। কিয়াস, ও বাবা তোমরা এত ফাস্ট, বাহ, আমি তো খুবই খুশি হয়ে গেলাম। ও কৃপা, কৃপা অনেক কৃপাও ঠিকঠাক দিয়েছে, সবাই ঠিকঠাক দিচ্ছে, কি ব্যাপার তোমরা তো ব্রিলিয়ান্ট। 4B, 4 তো এখনো যাইনি, 3 পর্যন্ত পড়েছি। ওকে, ও বাবা এতবার দিতে হবে না। কি যেন নাম? তুবা, উনাইসা, শ্রমবিমুখ, হ্যাঁ। তার মানে 3 নাম্বার পর্যন্ত হয়ে গেল। তারপরে আছে 4, অকস্মাতের অর্থ প্রকাশ করে কোনটি? অভিজ্ঞা, দৈবাত, ফুরসত, বিধান। অকস্মাৎ, অকস্মাৎ কোনটার খ কোনটার গ? 4 খ, দৈবাত, ইয়াস। 4 দৈবাত, বাহ সবাই তো পারছে। তারপরে অক্ষয়ের বিপরীত শব্দ কোনটা? এটা একটা ট্রিক কোশ্চেন, দেখি পারে কে। অক্ষয়ের বিপরীত শব্দ একটা ট্রিক কোশ্চেন দিলাম, পারো কিনা দেখছি। না 4 না, 5 কথা বলছি। 5 গ, 5 গ, বাহ তোমরা তাহলে মানে এটা বুঝে গেলে। আমি কিন্তু সমার্থক শব্দ পড়াচ্ছি, তোমরা কিন্তু আনসার করলে বিপরীত শব্দ, কিন্তু পারছো, সবাই পারছো। ইয়েস, 5 গ। সবারটা পড়তে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে সমার্থক শব্দ মোটামুটি সবার হয়েছে। দেখি আরো আছে কিনা। আনন্দের প্রতিশব্দ নয় কোনটি? আনন্দ প্রতিশব্দ নয় কোনটি? হর্ষ, উল্লাস, পুলক, দৈন্য। হর্ষ, উল্লাস, পুলক, দৈন্য। 6 নাম্বার, প্রতিশব্দ নয় কোনটি? 3A, 3 তো কখন শেষ? 6 ঘ, কে লিখেছে এটা? ইশরাত জাহানা আনিকা, আনিকা ইজ দ্য ফার্স্ট। 6 ক না, 6 ক না। হর্ষ মানেই আনন্দ, বলেছে প্রতিশব্দ নয় কোনটি? 6 4, ইয়েস, বাহ। 6 6 6 কি? 6 6D, ইয়েস 6D। 7 নাম্বার, অদ্ভুতের সমার্থক হিসেবে কোনটি সঠিক? বিস্ময়কর, অত্যাধিক, অসময়, দুরবস্থা। এটা খুব ইজি, আমি বলেই দিচ্ছি। অদ্ভুত মানে বিস্ময়কর। ইচ্ছা এর একটি প্রতিশব্দ কি? অনটন, বাসনা ও অব্যয়, অবাধ। এটা পারে কিনা দেখি। 8 নাম্বার, 8 নাম্বার,
না 7 8 নাম্বার 8 7 ক আমি বলেই দিয়েছি 7 8 8 কে লিখলো এটা আফিফ বাহ ভেরি গুড আফিফ ইউ আর রাইট 8 খ রাফিম রাইট না 1 8 1 না তাবাসসুম তুবাও রাইট ইয়েস বেশিরভাগই রাইট আনসার দিয়েছে তার মানে 8 নাম্বার হচ্ছে খ তারপর অভাবের সমার্থক শব্দগুচ্ছ কোনটি আধার তিমির তমসা বেশি বহু প্রচুর দারিদ্র দৈন্য অনটন সময় অবসর সুযোগ 3 নাম্বার তাই না অভাব মানেই দরিদ্রের সাথে তার সম্পর্ক অভাব মানেই দরিদ্র মানেই অভাব তারপরে হচ্ছে লাস্ট 10 আইনের সমার্থক শব্দ হিসেবে কোনটি সঠিক নয় এটা দেখো এটা জানতে খুব বেশি পিএইচডি করা লাগে না অপশন গুলো পড়ো বিধান নিয়ম ধারা অশ্ব কে বলতে পারবে খুবই ইজি 9 গো 10 বলো 10 9 আমি বলে দিয়েছি 10 ঘ यस বিধান মানেও নিয়ম মানে বিধান মানেও আইন আইনে বিধান থাকে নিয়ম থাকে ধারা থাকে কিন্তু আইনে অশ্ব থাকে না তাই না আইনের ভিতরে কোনো ঘোরাটোরার ব্যাপার নাই বোঝা গেল আচ্ছা তাহলে আমাদের আজকে সমার্থক শব্দ এটুকু আশা করব সবাই বুঝতে পেরেছো এবার আমরা শব্দ জোড়ে যাব শব্দ জোড় সম্পর্কে একটু বলে নিতে চাই তোমরা অনেকেই খুব মেসেজ দিচ্ছ আমি সবাই মানে দেখে খুব আমার আনন্দ লাগছে যে তোমরা সবাই এত অ্যাক্টিভ আমি সবারটা পড়তে পারছি না বলে আমার খারাপ লাগছে কিন্তু সময়ের একটা স্বল্পতা আছে সবারটাই মোটামুটি চেষ্টা করছি পড়ার যে কি জানো নানজিবা নওশিন ঠিক আছে আমি আগে দিছি কৃপা অনেকেই আগে দিয়েছে আমি খুবই অবাক হয়ে যে এত অ্যাক্টিভ অনলাইনে আমি আসলে মানে এর জন্য আমি হর্ষ অনুভব করছি একটু আগে আমরা পড়ছিলাম না হর্ষ এই হর্ষটা ব্যবহার করলাম আমি পুলক অনুভব করছি দেখো আমি নিজেই কতগুলো সমার্থক শব্দ ব্যবহার করছি দেখেছো হাবিবা আচ্ছা কেউ এতগুলো দিও না হাবিবা কি নাম এস ওয়াফি ডি 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 মানে এতগুলো দিলে তোমারটা পড়তে গিয়ে অন্যটা পড়তে পারি না আমি চেষ্টা করি সবারটাই পড়ার সামি ঠিক আছে সামিয়া দেখা যায় যে অনেকেরই অনেক প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তখন কেউ যখন অনেকগুলো মানে নক করে বারবার নক করে তারটা পড়তে গিয়ে যার সমস্যা তারটা পড়া হয় না আচ্ছা ওকে আমি চাই আদাব আদাব অনুজ পাশি ম্যাম ভালো আছি তুমি ভালো আছো সুমাইয়া ঠিক আছে আমি চেষ্টা করছি সবারটা পড়ার আচ্ছা যারা অনেকবার দাও এটা করো না এটা করলে যাদের প্রবলেম তাদেরটা আমি দেখতে পাই না ওকে রাকিব বস সবারটা পড়ে ফেললাম আমার মনে হয় কেউ বাকি নেই কেউ বাকি আছে ওকে ম্যাম কমেন্ট দেখবেন না তাই নেক্সট না না কমেন্ট দেখবো না কেন সবার কমেন্টই আমি দেখতে চাই কারণ তোমার কমেন্টের ভিতর তোমার কোনো প্রশ্ন আছে কিনা তা তো আমি জানি না ম্যাম আপনার হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা গ্রুপে আছে লাস্টে 066 আপনাকে থ্যাংক ইউ তাবাসসুম তুবা ওকে সবারটাই পড়ে ফেলেছি শব্দ হ্যাঁ শব্দ জোরে যাচ্ছি এখন শব্দ জোর জোর মানে কি জোড়া জোর মানে জোড়া শব্দ জোর মানে দুই জোড়া মানে এক জোড়া শব্দ এক জোড়া মানে দুইটা শব্দ পাশাপাশি বসে একটা নতুন কিছু তৈরি করেছে ব্যাপারটা আমি একটু বোঝাই বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক প্রায় এক মানে হয় এক না হয় প্রায় এক কাছাকাছি কিন্তু অর্থ ভিন্ন এমন যুগল শব্দকে শব্দ জোড় বলে দুটোই আলাদা আলাদা ভাবে ব্যবহৃত হয় কিন্তু দুটোর উচ্চারণ এক মানে আমি যখন বলবো যেমন ইংরেজিতে যেমন আমি বলি রাইট রাইট দেখো ব্যাপারটা ইংরেজির সাথে রিলেট করলে আমি আশা করবো তোমরা বুঝতে পারবে ইংরেজিতে যেমন বলি
জি ইজ টি, রাইট। আবার যদি আমি এটা বলি, দুটো শব্দই একই রকম দেখতে, তাই না? উচ্চারণ এটাও রাইট এটাও রাইট, কিন্তু অর্থ ভিন্ন, তাই না? এরকম যদি শব্দ বাংলায় থাকে সেগুলোকে বলবো শব্দ জোড়। ঠিক আছে, বাংলায় এরকম অনেক শব্দ আছে, সুতরাং এই শব্দগুলোকে বলি আমরা শব্দ জোড়। যেমন এখানে বলেছি যে অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন, তবে উচ্চারণ এক হওয়ার কারণে শুনে এদের পার্থক্য করা যায় না। এই যে বললাম রাইট এবং রাইট দুটার মানে আমি যদি বলি বাক্যে ব্যবহার না করলে বুঝতে পারবো না যে কোন রাইটের কথা বলছি, WRIT বলছি নাকি RIGST এর কথা বলছি। বাক্যে ব্যবহার করার উপর ডিপেন্ড করে যে আমরা কোন রাইটের কথা বলছি, কিন্তু উচ্চারণ কিন্তু সেম, দুটাই সেম। তো বাক্যে ব্যবহৃত হলে তারপরে আমরা পার্থক্য বুঝতে পারি। এবার দেখো, জানি না দেখতে পেয়েছো কিনা, তোমাদের বই আছে, আমি জাস্ট তোমাদেরকে এটা একবার একবার করে পড়ে বোঝানোর চেষ্টা করব। যেমন এখানে আছে, দেখা যাচ্ছে কি? জি ম্যাম, পুরাই শরবত। রাফিম, জোরের সমার্থক হলো রিলেশন। না, রিলেশন নাই, দুটাই আলাদা শব্দ কিন্তু উচ্চারণ এক। জি ম্যাম, আচ্ছা। কৃপা, অন্যান্য, অপরাপর, অন্যাপর, অপরাপর, কি বললো বুঝতে পারিনি কৃপা। দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো স্ক্রিনটা। দেখা যাচ্ছে তাই না? ওকে, সবাই কমেন্ট করছে, দেখা যাচ্ছে। মিস, এটা একটা কঠিন, মোটটাও কঠিন না। সমার্থক মানে শব্দ যেমন বললে পানি হয়ে গিয়েছে, তোমরা এখন শরবত বানাতে পারো, জুসও বানাতে পারো, এটাও খুবই ইজি, শুধু ব্যবহার করতে হবে। যদি যত বেশি ব্যবহার করবে তত বেশি এই শব্দগুলো মাথায় গেঁথে যাবে। এই যে এখন পড়লে আমি বলি বাংলা ব্যাকরণ পড়ার, বাংলা ব্যাকরণ এবং ম্যাথ পড়ার নিয়ম বলে দিচ্ছি। বাংলা ব্যাকরণ এবং ম্যাথ কি করবে জানো? সারাদিন ক্লাসে পড়ো, সারাদিন বাসায় পড়ো, নিজেরা যতই পড়ো, ঘুমানোর আগে একবার রিভিশন দিবে এবং আগামীকাল ঘুম থেকে ওঠার পরে একবার রিভিশন দিবে, দুইবার রিভিশন দিবে, তারপরে আবার সেটা ব্যবহার করবে। দ্যাটস ইট। ম্যাথ তো আর ব্যবহার করার কিছু নাই, ম্যাথ শুধু রিভিশন। আর বাংলা দ্বিতীয় পত্রটা হচ্ছে ঘুমানোর আগে একবার পড়বে, ঘুম থেকে ওঠার পরে একবার পড়বে, আবার কি করবে? ব্যবহার করবে। সে একটা শব্দ, যেমন ইংরেজিতে যদি ভোকাবুলারি বাড়াতে চাও কি করবে? নতুন একটা শব্দ শিখলে সেটা ব্যবহার করলে, নতুন একটা শব্দ শিখলে সেটা ব্যবহার করবে। বাংলাও তাই, একই কথা। একটু খেয়াল করে পড়ো, দেখো বলেছে অকুল, আবার অকুল। এখানে পার্থক্যটা আমি বলে দিচ্ছি। অকুলের রস্যকার আর এইখানে অকুল হচ্ছে দীর্ঘকার। হ্যাঁ, এই অকুল যদি বলি, ধরো কাউকে যদি আমি গালি দিতে পারি, বলি মানে ধরো কুকুরের বাচ্চা না বলে আমি বলে অকুলের বাচ্চা, একটা গালি হয়ে গেল, মানে হচ্ছে নিজ বংশের কোনো মানুষ, এরকম হতে পারে। এই যে আমি এখন ব্যবহার করে যখন বলি না, তখন ব্যাপারটা ইজি হয়ে যায় এবং এটা মাথায় ঢুকে যায়, তখন আর এটা তুমি ভুলবে না। যতই তুমি ব্যবহার করবে ততই সেটা তোমার মাথার ভিতরে ঢুকে যাবে। তারপরে এই অকুল মানে এটা হচ্ছে দীর্ঘকার, দুটাই অকুল কিন্তু একটা রস্যকার, একটা দীর্ঘকার। দীর্ঘকার হচ্ছে তীরহীন। কুল মানে কুল বলি না ওই কুলে যাব, এই কুলে নামবো না, ওই কুলে নামবো। নদীতে যারা নৌকা দিয়ে যায় কোথাও, তারা বলে না ওই কুলে গিয়ে নামবো, এই সেই কুল। তীর, তাহলে যদি অকুল হয় তার মানে তীরের বিপরীত তীরহীন। এই নদীর কোনো তীর নেই, তাহলে সেটা অকুল। বলে না কুল নাই, কিনার নাই, কোথায় যাবো, এরকম কিছু একটা। তারপর দেখো অনু, অনু দেখো এটা মূর্ধন্য এটা দন্তান্ন, দুটাই রস্যকার, একটা মূর্ধন্য একটা দন্তান্ন। একটু খেয়াল করলে এটা অনেক ইজি। অনু মানে ক্ষুদ্রতম অংশ, যেটা হচ্ছে তোমরা যারা সায়েন্সে আছো মানে রসায়নে পড়েছো মনে হয়, অনু পরমাণু। হ্যাঁ, আর যারা সায়েন্সে যারা নাই তারাও জানার কথা, ডাল্টনের ক্ষুদ্রতম কি বলে, ডাল্টনের একটা আবিষ্কার হচ্ছে অনু পরমাণু। তারপরে হচ্ছে এই অণু হচ্ছে পশ্চাৎ,
পশ্চাৎ, পশ্চাৎ মানে পিছনে, যে একটু অনুতে যাও, বা অনুচ্ছেদ, অনুচ্ছেদ মানে প্রত্যেকটা আলাদা করে পিছনের কথা বলছে, ঠিক আছে। তারপর হচ্ছে অনিষ্ট, ক্ষতি, অনিষ্ঠ, নিষ্ঠাহীন। দেখো এখানে ট, এখানে ঠ, এইটুকুই পার্থক্য। সূক্ষ্মভাবে শুধু পার্থক্যগুলো যদি বুঝে যাও তাহলে কিন্তু এটা খুবই সহজ। একে কি কি একটু কমেন্ট গুলো পড়ি। শব্দ জোর, আফিফ ম্যাম এর ওর রিলেশনের কথা বলছে। কোন রিলেশনের কথা বাবা? ম্যাম থ্যাঙ্কস ফর ইউর সাজেশন, ওয়েলকাম। ম্যাম আপনি ব্যাকরণকে পুরাই মিষ্টি হ্যাঁ 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 ঠিক আছে, শুধু ভুলে না গেলেই হয়। শরবত বানিয়ে ফেলছি ম্যাম, খাবেন? তুমি খাও, আমরা সবাই সায়েন্সের। আচ্ছা না, আজকে মনে হয় সায়েন্স কমার্স আর্টস সবাই একসাথে যাচ্ছে, ডালটনের মতামত। হ্যাঁ ওকে। আর কারো কোনো সমস্যা থাকলে? কোন জায়গায় সমস্যা ম্যাম? দেখা যাচ্ছে ম্যাম, ম্যাম এই সাইড করে দেখাইলে ভালো হয়। কোন সাইড করে আমি বুঝতে পারছি না। হ্যাঁ আজকে কমার্স আর্টস সবারই থাকার কথা। ম্যাম আফিফ সবসময় রিলেশন নিয়ে কেন কথা বলে? সেটা আফিফ জানে, আফিফ মনে ডিপ্রেশনে আছে। আচ্ছা তারপরে দেখো অন্ত শেষ, অন্ত ভিতর। এই অন্তটা হচ্ছে জফলা, এটা হচ্ছে বিসর্গ। এই অন্তটা বলি যে যে আজকে অন্তে, এই প্যারাগ্রাফের অন্তে এটা আছে, তার মানে এটা শেষের কথা বলছি। আবার যদি বলি অন্তরে, অন্তরে, এই অন্ত হচ্ছে ভেতরে। তারপরে অন্ন, এখানে দুটা ন একসাথে, আর এখানে ন জফলা, দুটাই কিন্তু অন্ন, কিন্তু একটা অন্ন মানে ভাত খাবার, আরেকটা অন্ন হচ্ছে অপর। অন্যে কি বললো, কান দিও না, অন্যের কথায় কান দিয়ে চলা ঠিক নয়। এই সকল বাক্য তৈরি করে যদি তুমি পড়তে পারো ডেফিনেটলি এটা তোমার জন্য ভালো হয়। তারপরে দেখো সবগুলো তো পড়াতে পারবো না আজকে সময় স্বল্পতার জন্য, কিন্তু আমি যতটুকু চেষ্টা করব প্রত্যেকটা যদি তুমি আলাদা আলাদা বুঝে বুঝে পড়ো। যেমন এখানে দেখো অর্ঘ্য মানে দাম, হ্যাঁ এই তো এই কমলাটার অর্ঘ্য কত, এভাবে সেন্টেন্স মেক করে যদি পড়ো আমি মনে করি যে তোমাদের মনে থাকবে, কোনো কঠিন লাগার কোনো কিছু না। তারপরে এখানে যদি বলি অর্ঘ্যগুলো সাজিয়ে নাও, অর্ঘ্য মানে পূজার উপকরণ গুলো সাজিয়ে নাও। পার্থক্য কি? একটা অর্ঘ্যে জফলা আছে আর একটা অর্ঘ্যে জফলা নাই, বোঝা গেল? তারপরে দেখো অশ্ব, একটা অশ্ব মানে ঘোড়া, আরেকটা অশ্ব মানে পাথর, দুটা উচ্চারণই সেম, অশ্ব অশ্ব, কিন্তু একটার সাথে ব ফলা আরেকটার সাথে ম ফলা, পার্থক্যটা বোঝা গেল? তারপরে আরো আছে দেখো আশা, আশা মানে আকাঙ্ক্ষা, আমি আশা করি তুমি আগামীকাল আসবে, বা আমি আশা করি তোমরা পড়াটা পড়বে, এই আশা তালব্যস্য। আরেকটা হচ্ছে আশা, সে আসবে কি আসবে না সেটা আমি কি জানি, সেটা তো আমার উপরে না। দেখো কি সুন্দর চমৎকার করে দুটো তোমাদের মনে থাকার মতো করে বলছি, যে তুমি যদি এটা বাক্য করো যে এই আশা আর এই আশা, পার্থক্য হচ্ছে তালব্যস্য আর দন্তাস্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই, এবং দুইটাই কিন্তু তোমরা ব্যবহার করো। আমার এই আশাও ব্যবহার করো, এই আশাও ব্যবহার করো, তাহলে বুঝতে অসুবিধা কোথায়? কে যেন বলছিল কঠিন, কোথায় কঠিন? এগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, শুধু আমরা একটু খেয়াল করে সচেতন ভাবে ব্যবহার করি না, এটাই তো পার্থক্য। আজকে থেকে চেষ্টা করবে সচেতন ভাবে ব্যবহার করার। তারপর দেখো আসক্তি, আসক্তি, আসক্তি হচ্ছে অনুরাগ। যেমন অনুরাগ বলতে যেমন অনেকে অ্যাডিকশনে থাকে, অ্যাডিকশন, আসক্তি মানে আসক্তি হচ্ছে অ্যাডিকশন। দেখো এটাতে কয় তয় সংযুক্ত, আর এটা হচ্ছে তয় তয় সংযুক্ত। আসক্তি নৈকট্য, নৈকট্য মানে কাছে আসা, ঠিক আছে। তারপরে দেখো খুবই ইন্টারেস্টিং, স্ত্রী, স্ত্রী, একটাতে রস্বই আছে একটাতে রস্বই নেই। ওই স্ত্রী মানে যেটা হচ্ছে আমরা আয়রন করি, সেই আয়রন স্ত্রী। ধোপার যন্ত্র, আরেকটা স্ত্রী হচ্ছে ওয়াইফ। ব্যাপারগুলো বুঝে বুঝে পড়লে এবং বাক্য গঠন করলে খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা একটু কমেন্ট গুলো নেই, কারো কোনো সমস্যা আছে কিনা? ম্যাম যে সাইডে পড়াচ্ছেন ওই দিকটা জুম করে দিলে ভালো হয়। কোন সাইডে পড়াচ্ছি? আমি তো সব সাইডেই পড়াচ্ছি, সব সাইডেই পড়াচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ না? ম্যাম 6টার সময় কেন ক্লাস শুরু? 6টায় শুরু হয়নি, 6:30টায় শুরু হয়েছে। ম্যাম ওরে কিন্তু কে?
ও, তোমরা নিজেদের মধ্যে মারামারি এখানে কেন বাবা? আমার হাতে সমস্যা, হাত ভেঙে গিয়েছে। সামির, হাত কিভাবে ভাঙলো? অল গ্রুপ ক্লিয়ার, ওকে। আচ্ছা আতিফ, বুঝেছি। পূজা দেবনাথ, ম্যাম আমার নাম পূজা। আচ্ছা ঠিক আছে, তোমার নাম পূজা ম্যাম। আমি আচ্ছা ঠিক আছে। সামির পিছলে পড়ে, আচ্ছা সাবধানে থাকো। আর যেহেতু হাত ভেঙে গিয়েছে, যেটা বলে ডক্টর সে অনুযায়ী চলো। অর্পিনা, বুঝতে পেরেছি। আচ্ছা এইটুক যদি বুঝতে পেরে থাকো, দেখো আরো আছে, আমি প্রত্যেকটা থেকে একটু একটু করে বলার চেষ্টা করছি। আর আমার যেটা মনে হচ্ছে কঠিন সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি তোমরা কোনো জায়গায় না বুঝো আমাকে কমেন্টে জানাও। অতিরিক্ত কথা না বলে পরের কথাটা বলো। আচ্ছা একবার দেখো, বাসি। বাসি শব্দটা আমরা বাসায় ব্যবহার করি যে খাবারটা বাসি হয়ে গিয়েছে, তাই না? খাবার বাসি হয়ে গেলে যে বাসিটা ব্যবহার করি। আর আমি ঢাকায় বাস করি, তাহলে মানে আমি ঢাকাবাসী। তাহলে এই বাসি আর ওই বাসি পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে রস্বইকার, যেটা খাবার, খাবারের বাসি হচ্ছে রস্বইকার, আর আমি ঢাকাবাসী সেটা হচ্ছে দীর্ঘইকার। এইটুকুই পার্থক্য। তারপরে দেখো বিচি, বিচি, দুটাই বিচি। বিচি চিনি না? যে কোনো কিছু ফল খেতে গেলে ফলের বিচি হতে পারে, বা আমি বলি না যে আমার গলায় বিচি আটকে গিয়েছে, হয়তো আমি পেয়ারা খাচ্ছিলাম বা কিছু একটা খাচ্ছিলাম, সেটা বিচি হয়তো আটকে গিয়েছে। এই বিচি হচ্ছে রস্বইকার, দুটোই রস্বইকার হবে, বয় রস্বইকার, চয় রস্বইকার। আর আমি যদি বলি আমি সমুদ্রে বিচি দেখতে গিয়েছিলাম, সেটা হচ্ছে ঢেউ। এটার বানান হচ্ছে বয় দীর্ঘইকার, চয় রস্বইকার। বোঝা গেল? এভাবে যদি ভেঙে 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 মানে পার্থক্যটা বুঝে বুঝে বাক্য গঠন করে লিখো, ডেফিনেটলি এটা মনে থাকবে। এটা কোনো কঠিন কিছু না। কঠিন হচ্ছে তুমি এটাতে কতখানি সময় দিবে, সেটা হচ্ছে কঠিন। মনে করো যে তুমি ভয় পেয়ে আর সময়ই দিলে না, বইটা নিয়ে ধরলেই না, পড়লেও না, তাহলে কঠিন থাকবেই, কঠিন কঠিনের মতো লাগবে। কিন্তু তুমি যদি কঠিনকে ভালোবেসে ফেলো, তাহলে কঠিন থাকে না, কঠিন সহজ হয়ে যায়। আচ্ছা তারপরে দেখো, ভজন আর ভোজন। পার্থক্য হচ্ছে ভজন মানে উচ্চারণ, এটা উচ্চারণ করলেই বোঝা যায়। ভজন আর ভোজন, তার মানে ওকার আছে একটা, ভজনে ওকার নেই, ভোজনে ওকার আছে। ভজন মানে হচ্ছে প্রার্থনা। দেখেন আমরা প্রায় সময় হিন্দুরা বা বিশেষ করে যারা প্রার্থনা করে চলো ভজন করে আসি, বা ওই যে বেনারসে যারা যায় তারা ভজন করার জন্য যায়, ঠিক আছে, এটা একটা প্রার্থনা সূচক। আর ভোজন মানে খাওয়া দাওয়া, আহার করা। আমরা বলি না চলো ভোজনটা সেরে ফেলি, আজ আজ অনেক ক্ষুধা লেগেছে, চলো ভোজনটা সেরে ফেলি। এরকম নিজের মতো করে, এমন না যে সেই পারফেক্ট তোমার বাক্য হতে হবে, তোমার বাক্যটা কেউ জাজ করছে না, তুমি বাক্য তৈরি করবে তোমার বোঝার জন্য। হ্যাঁ, তুমি বাক্য যদি নিজের বোঝার জন্য করো, তাহলে শব্দটা তোমার বুঝতে অসুবিধা হবে না। আরো দেখো মজার মজার শব্দ আছে, এগুলো পড়তে খুব ইন্টারেস্টিং লাগে। যেমন মরা, মরা, মরা মানে কি? মরে গিয়েছে, মৃত। আর মরা বলে না লাশ, ওই লাশকে বলে মরা। দুইটার পার্থক্য হচ্ছে একটা বয় শূন্য র, একটা ডয় শূন্য র। লাশটা হচ্ছে ডয় শূন্য র, আর মরা মানে মৃত যেটা, সেটা হচ্ছে বয় শূন্য র। আচ্ছা এটুক পর্যন্ত কি আছে সবার? আমি আরেকটু বলি, মোড়ক, মোড়ক একটা মোড়ক আচ্ছাদনী। মোড়ক মানে ওই যে যেটা দিয়ে আমরা পেঁচিয়ে গিফট, গিফট র্যাপার যেটাকে বলি, সেটা হচ্ছে মোড়ক। আরটা হচ্ছে মরক। মরক মানে হচ্ছে মহামারী, যে কোনো রোগে, কিছুদিন আগে কোভিড হলো, ওটা হচ্ছে মরক। হ্যাঁ, তারপরে লণ্ঠন, লুণ্ঠন। লণ্ঠন হচ্ছে বাতি, লুণ্ঠন হচ্ছে লুটতরাজ মানে ডাকাতি করা। তারপরে শখ, শখ, শখ মানে হচ্ছে একটা জাতি। আর শখ, খ, খ হচ্ছে স্বাদ, আমার অনেক শখ শপিং করা, এরকম হতে পারে না? তো এই শখ হচ্ছে সেটা। সকল, সকল, একটা সকল হচ্ছে তালব্যস্য থাকে, তালব্যস্য থাকলে সেটা হচ্ছে আঁশ। মাছের সকলটা সরাও, মাছের সকলটা পরিষ্কার করো। মাছের আঁশ থাকে, তাহলে মাছের সেটা সকল। তা আরেকটা সকল হচ্ছে দন্তস্য, সকল মানে সব, আমরা সকলে মিলে কাজটা করব।
বোঝা গেল? আচ্ছা, তারপরে আছে সজ্জা। সজ্জা একটা তালবস্য, সজ্জা মানে বিছানা, আর একটা দন্তস্য জয় জয় আকার, সজ্জা মানে সাজসজ্জা, যেটা আয়নার সামনে মেয়েরা করে সেটা হচ্ছে সজ্জা। আর তারপরে আছে শরণ। শরণ একটা শরণ হচ্ছে তালবস্য দিয়ে, সেটা হচ্ছে আশ্রয়, যে হয় না রোহিঙ্গাদের আমরা শরণ দিলাম, রোহিঙ্গারা আমাদের আশ্রয়ে থাকছে। আরটা হচ্ছে স্মরণ, দন্তস্ব ময়ে সংযুক্ত, সেই স্মরণটা হচ্ছে রিমাইন্ড করা, রিমেম্বার করা, যে আমি তাকে স্মরণ করলাম, বা কেউ হয়তো মারা গিয়েছে তাকে খুব স্মরণ করলাম, শ্রদ্ধা ভরে স্মরণ করলাম, এরকম আর কি। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস এখানেও কিছু বলছি। সূচি। সূচি একটা সূচি হচ্ছে পবিত্র, যে যাদের অনেক পরিষ্কার করার বাতিক থাকে তাদেরকে আমরা বলি না শুচিবায়ু, শুচিবায়ু, সেই সূচি পবিত্র ব্যাপারটা থেকে বা পরিষ্কার ব্যাপারটা থেকে এই সূচিটা আসছে। আর এটা হচ্ছে তালবস্য, আর এই সূচিটা হচ্ছে দন্তাস্ব দীর্ঘকার। এটা হচ্ছে তালিকা থাকে না বইয়ের আগে, সূচি কি কি আছে, বা রেস্টুরেন্টে গেলে একটা মেনু দেয়, সেটাকেও কিন্তু সূচি বলে। ওকে, তারপরে আছে শ্রবণ। শ্রবণ একটা তালবস্য আর একটা দন্তাস্য। একটা শ্রবণ মানে কান, আর একটা শ্রবণ মানে ক্ষরণ, রক্তক্ষরণ হচ্ছে, তা কি বলবো এটাকে, রক্তশ্রবণ হচ্ছেও বলা যায়। ঠিক আছে, আরো আছে স্বর্গ। স্বর্গ সমর্থ, সামর্থ্য, সম্প্রীতি, সম্প্রীতি। আমি আশা করবো এটাও তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, আমি একটু কমেন্ট নেই। অল ক্লিয়ার, সবাই এত মিস পার্ক গুলো গুলিয়ে যাবে না, গুলবে না, তোমরা যত ব্যবহার করবে তত। ওকে ম্যাম, আমি এত আয়নার সামনে। আলিফ ভালো আছি, কিন্তু আমি জিজ্ঞেস করছি কোনো সমস্যা আছে কিনা, কারো কি কোনো সমস্যা আছে? ম্যাম আপনার এবার নির্বাচন, কিসের নির্বাচন? ফল সজ্জা? ফল সজ্জা আবার কি, ফলের আবার সজ্জা কি? আচ্ছা যাই হোক, তোমাদের বানান খুবই মানে প্যাথেটিক বানান, বানান বুঝতে আমার খুব সমস্যা হচ্ছে। আচ্ছা সব ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। সামিয়া ক্লিয়ার, তাশরিফা অল ক্লিয়ার। বাহ, আমার সব স্টুডেন্টরা এবার সমার্থক আর ইয়েতে শব্দ জোড়ে ফার্স্ট। আন্ডারস্টুড। সামির অল ক্লিয়ার, রাফিম ক্লিয়ার, সবাই ক্লিয়ার। ওকে, আচ্ছা একটু আজান হচ্ছে, আমরা একটু চুপ থাকি। অনুজ পাশি, তুমি হচ্ছে রেকর্ড ক্লাস দেখে নিও তাহলে। ক্লিয়ার। সামিরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা সবারটা পড়েছি, শেষ হয়েছে। অনেকেই বলছে তার একটা মেসেজও পড়িনি, আমি কিন্তু সবারটাই পড়ার চেষ্টা করেছি। আচ্ছা এখন দেখো, অকুল এবং অঙ্কু শব্দ তয়ের সঠিক অর্থক্রম কোনটি? অকুল বলেছিলাম কি? আচ্ছা এটা অঙ্ক হবে না, অকুল হবে, সরি এটা ভুল হয়েছে, একটু বলে নেই, এটা হবে অকুল। এই যে যেটা প্রথমেই বলেছিলাম, অকুল, এবং এই অকুলের মধ্যে সঠিক অর্থক্রম কোনটি? আমার সময় নাই, আমি নিজেই বলে যাচ্ছি, এটা হচ্ছে নিচ বংশ ক্ষুদ্রতম অংশ। আচ্ছা এটাও ভুল হয়েছে, এটা হচ্ছে অংশু। অংশ আর অংশুর সঠিক অর্থ কোনটা? কোনটা? অংশু, পাথর, পাথর না, ও এটা তো অশ্ব হবে। এই এই দুটাই ভুল হয়েছে। অংশু, অংশু, এই জায়গাটা প্রশ্নটা ভুল হয়েছে, এটার আনসার দিচ্ছি না এই জন্য। অবিহিত, অভিহিত, অবিহিত, অভিহিত কোনটা হবে? অন্যায় কথিত, অন্যায় দাম, কথিত অন্যায়,
দাম কথিত, অভিহিত, 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 বিহিত, অভিহিত মানে বিহিত নয়, অভিহিত মানে জানি সেটা আমি, না অন্যায় হবে না। দাম কথিত এটা হতে পারে। তারপরে অন্য এবং অন্যান্য, এটাও ভুল হয়েছে, এখানেও ভুল হয়েছে, এটা হবে অন্য, যেটা একটু আগে পড়েছি। অন্য এবং অন্যর মধ্যে সঠিক ক্রম হচ্ছে, একটা হচ্ছে ভাত আর একটা হচ্ছে অপর। আবরণ আর আভরণ, আবরণ আচ্ছাদন, আভরণ হচ্ছে অলংকার। কোটি এবং কোটি, কোটি হচ্ছে কোমর আর এই কোটি হচ্ছে শত লক্ষ। কি রস্বই আর কি দীর্ঘ এর অর্থ কি? আর এটা আচ্ছা প্রশ্নবাচক, দুইটাই কিন্তু প্রশ্নবাচক, কিন্তু একটাতে একটা একবারে উত্তর দেওয়া যায়, আরেকটা হচ্ছে উত্তরটা একটু দীর্ঘভাবে হয়, সেজন্য এটাকে প্রশ্নবাচক আর উত্তরবাচক এই দুইটা হবে। কাঁচা এবং, আচ্ছা এটাও কাঁথা হবে না, কাঁচা হবে। একটা হচ্ছে কাঁচা চন্দ্রবিন্দু আছে, আমার প্রচুর এটা টাইপে ভুল হয়েছে। একটা চন্দ্রবিন্দু আছে, একটা চন্দ্রবিন্দু নেই। একটা হচ্ছে কাঁচা, যেটাতে চন্দ্রবিন্দু আছে সেটা হচ্ছে পাকা না সেটা, আর যেটা হচ্ছে চন্দ্রবিন্দু নেই সেটা হচ্ছে কাপড় কাঁচা। ঠিক আছে, এখানে অপশনে সেটাও নেই, অপশনে সেটা নেই। একটা হচ্ছে কাঁচা যেটা পাকা নয়, আর একটা কাঁচা হচ্ছে যেটা হচ্ছে কাপড় কাঁচা সেটা। কুজন আর কুজন, এই কুজন দীর্ঘকার, এই কুজন হ্রস্বকার। এই কুজন হচ্ছে পাখির ডাক, আর এই কুজন হচ্ছে যে খারাপ লোক, এই কু মানে খারাপ। ঠিক আছে, এই যে এখানে পাখির ডাক, খারাপ লোক। তারপরে এটা হচ্ছে জ্বালা, জ্বালা এক জ্বালা হচ্ছে, এটাও ভুল হচ্ছে, দুটো একই রকম হয়েছে, দুটো একই রকম হবে না, একটা বফলা হবে একটা বফলা হবে না। একটা হচ্ছে যন্ত্রণা আর একটা হচ্ছে মাটির পাত্র, যে গ্রামে প্রায় সময় জ্বালা ফালায়, হ্যাঁ সেই জ্বালাটাকেই বুঝিয়েছে। কারো কোনো সমস্যা আছে? আমি সবগুলো বলে দিয়েছি, কয়েকটা ভুল আছে, হ্যাঁ আমি একটু বলছি, কয়েকটা টাইপে ভুল আছে। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? আমি শেষ করে দিব, সময় শেষ হয়ে গিয়েছে। ওকে ক্লিয়ার। হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে? আমি শেষ করে দিচ্ছি। ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, আমি যেভাবে বললাম সেভাবে যদি পড়ো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, হ্যাঁ না ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট এমসিকিউটার অর্থ হবে খ, রাইট। ফার্স্ট এমসিকিউটার প্রশ্নটাই ভুল হয়েছে। আচ্ছা ক্লিয়ার। ম্যাম টেস্ট পরীক্ষার জন্য পড়লে ভালো, তো অবশ্যই টেস্ট পরীক্ষার জন্য আলাদা দিবে সাজেশন, ওয়েট কর। 4C হবে নট পি, আচ্ছা ঠিক আছে, আমি তো বলেছি ওটা ভুল। সব ক্লিয়ার। আচ্ছা তাহলে আমি আজকে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি যেভাবে বলেছি সেভাবে পড়লে তোমাদের মনে থাকবে, আশা করি তোমরা ভুলবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।